বুনিয়াদপুর পৌরসভা আয়োজিত অনলাইন টিচিং ক্লাসে সকলকে স্বাগত। আমি বিপ্লব বসাক, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের একজন ভূগোলের শিক্ষক। আমি আজ ক্লাস 9-এর একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি, সেটি হলো আবহ বিকার। আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি, সেখানে ভূমিরূপের গঠন বা ভূমিরূপ সম্পর্কে, অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি সম্পর্কে আমরা কিন্তু অবগত হয়েছি। আজ ঠিক তারপরে অধ্যায়, অর্থাৎ আবহ বিকার, এই অধ্যায়টি আমরা পড়ব। প্রথমে বলে নিই, এই যে আবহ বিকার, এই শব্দটা তোমাদের কাছে একেবারে নতুন, তাই তো? একটু ভেবে দেখো, আবহবিকার শব্দটা নতুন হলেও কিন্তু এই ধরনের কোন একটা শব্দের সঙ্গে তোমরা খুব পরিচিত। বলতে পারবে সেটা কি? সেটি হলো আবহাওয়া। এই আবহাওয়া শব্দটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। তার মানে নামে বলে দিচ্ছে আবহাওয়া শব্দটা থেকে এই আবহবিকার কথাটা আসছে। আমরা যদি একটু ভেবে দেখি, আবহ বিকার তাহলে দাঁড়াচ্ছে আবহ যোগ বিকার। আবহ বলতে এখানে কি বোঝাচ্ছে? আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি। বিকার, বিকার মানে কি? যার কোনো আকার নেই, অর্থাৎ একটা আকার ছিল, সেই আকারটা নষ্ট হয়ে গেল। তাহলে আবহবিকার বলতে আমরা যদি এক কথায় বলি, আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের যে বিকার, সেটি হলো আবহ বিকার। এবার একটা পূর্ণাঙ্গ সংজ্ঞায় আসছি। এটা বললাম এক কথা। যখন সংজ্ঞা লিখব তখন কিভাবে লিখব? সংজ্ঞা আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি একে, যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক উপায়ে বিয়োজিত হয়ে মূল শিলার পাশেই বা তার উপরেই পড়ে থাকে, তখনই তাকে আমরা বলবো আবহ বিকার। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি পাচ্ছি? সংজ্ঞা থেকে এটাই পাচ্ছি যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় পড়ে থাকছে? সেখানেই পড়ে থাকছে বা তার পাশেই পড়ে থাকছে। আবার এটা যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে অথবা রাসায়নিক উপায়ে বিয়োজিত হচ্ছে। এই আবহ বিকার এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানেই পড়ে থাকছে। স্বস্থান বলতে সেখানেই পড়ে থাকছে। তাই কেউ কেউ একে নাম দিয়েছে বিচূর্ণী ভবন। তাহলে একটা ছোট্ট প্রশ্ন যদি সংক্ষেপে আসে, যে আবহ বিকারের অপর নাম বিচূর্ণী ভবন কেন? তখন আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে আবহ বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানেই পড়ে থাকে, তাই একে বলা হয় বিচূর্ণী ভবন। কেউ কেউ আবার একে, এই আবহ বিকারকে নাম দিয়েছে শিলা বিকার। তাহলে শিলা বিকার কাকে বলে বললেও কিন্তু আমরা আবহাওয়া থেকে যে বিকার ঘটছে, অর্থাৎ আবহ বিকারের সংজ্ঞাটাই আমরা কিন্তু আলোচনা করব। এইবার এরপরে আমরা আসবো আরেকটা ছোট্ট একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হচ্ছে ক্ষয়ীভবন। আমরা দেখলাম আবহ বিকার প্রাপ্ত বিভিন্ন
শিলাচূর্ণগুলি সেই স্থানে পড়ে আছে। এবার সেগুলি যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ু, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, তখনই তাকে আমরা বলবো ক্ষয়ীভবন, অর্থাৎ সেই জায়গাটা ক্ষয় পেয়ে যাচ্ছে, একেই যখন বলবো ক্ষয়ীভবন। এবার খুব সহজেই পরীক্ষায় একটা ছোট্ট প্রশ্ন আসে 3 নম্বরে, যে আবহবিকার আর ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লিখো। আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো। একটু দেখো, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে লিখবো বিষয়, অর্থাৎ পার্থক্যের বিষয় কি। এখানে লিখবো আবহবিকার, এখানে লিখবো ক্ষয়ীভবন। তাহলে প্রথমেই পার্থক্যের প্রথমে আমি এটা বলতে পারি সময়কাল। সময়কাল বলতে কি না, কে দ্রুত ঘটে আর কে ধীরে ধীরে ঘটে। আবহবিকার কিন্তু ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, তাহলে সময়কালে এখানে লিখবো আবহবিকার ধীর গতি সম্পন্ন। আর ক্ষয়ীভবন দ্রুত গতি সম্পন্ন। একটি হচ্ছে ধীর গতি সম্পন্ন, একটি দ্রুত গতি সম্পন্ন। বেশ, একটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য দিতে পারি অপসারণ। ব্যাপারটা কি? অপসারণ মানে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া। আবহবিকারে কি কোনো অপসারণ ঘটছে? আমরা দেখলাম সেই স্থানেই পড়ে যাচ্ছে, তাহলে আবহবিকারের সঙ্গে অপসারণ শব্দটা যুক্ত নয়। তাহলে এখানে লিখবো অপসারণ শব্দটি যুক্ত নয়, যুক্ত নয়। এদিকে কি লিখবো? শব্দটি যুক্ত। তাহলে অপসারণ শব্দটি যুক্ত নয়, এটি যুক্ত। তার মানে এটা একটা স্থৈতিক প্রক্রিয়া, মানে স্থিতিশীল প্রক্রিয়া, আমরা লিখতেই পারি। অতএব এটি একটি স্থৈতিক প্রক্রিয়া। আর এটি একটি গতিশীল প্রক্রিয়া। দুটো হলো। আর কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে নিয়ন্ত্রক, কারা নিয়ন্ত্রণ করছে? প্রথমে বললাম যে আবহবিকার নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা। তার মানে এখানকার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি। আর ক্ষয়ীভবনের নিয়ন্ত্রক কি? বিভিন্ন প্রাকৃতিক শক্তি, অর্থাৎ বায়ুর কাজ, নদীর কাজ, হিমবাহের কাজ, সমুদ্র তরঙ্গের কাজ, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি। এই 3টি লিখলে আমরা 3 নম্বর পেয়ে যাব। আরো যদি কিছু মনে হয় এটাও লিখতে পারি, যে এখানে অন্যান্য একটা পয়েন্ট করে দিলাম। আবহবিকার ক্ষয়ীভবনের পূর্বে ঘটে, অর্থাৎ ক্ষয়ীভবনের আগেই আবহবিকার ঘটে। কিন্তু ক্ষয়ীভবন ঘটার জন্য আবহবিকার এর দরকার নাও হতে পারে। তার মানে আবহবিকার ছাড়াও ক্ষয়ীভবন ঘটতে পারবে, কিন্তু আবহবিকারটা হচ্ছে ক্ষয়ীভবনের পূর্বেই ঘটবে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ববর্তী প্রক্রিয়া। এখানে লিখতে পারি পরবর্তী প্রক্রিয়া। তাহলে আমরা দেখলাম আবহবিকার কাকে বলে, আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য। এইবার আরো একটা ওয়ার্ড সম্বন্ধে আমরা পরিচিতি লাভ করব, সেটি হলো পুঞ্জিত ক্ষয়।
সেটি হলো পুঞ্জিত ক্ষয়। কি এটি? আমরা কিন্তু টিভিতে কখনো দেখি, কখনো পেপারে দেখেছি যে পার্বত্য অঞ্চলে ধস নেমেছে। এই ধসই হলো পুঞ্জিত ক্ষয়ের একটা ভাগ। অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে মৃত্তিকা, ঘর বাড়ি, গাছপালা সমেত যখন উপর থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসছে, তখনই তাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এইবার ব্যাপারটা হলো, একটা ভূমিরূপে আবহ বিকার ঘটলো, আবহ বিকার প্লাস সেখানে পুঞ্জিত ক্ষয় ঘটলো, প্লাস সেখানে ক্ষয়ীভবন ঘটলো, ইকুয়াল টু কি দাঁড়ালো? তখন তাকে বলবো নগ্নীভবন। নগ্নীভবন অর্থাৎ আবহবিকারের ফলে শিলাস্তরের উপর একটা আস্তরণ পড়ে গেল, সেই আস্তরণটা যখন এগুলোর ফলে সরে গেল, তখন ভূমিরূপটাকে বলবো আমরা নগ্নীভবন। তাহলে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, নগ্নীভবন ইজ ইকুয়াল টু আবহবিকার ড্যাশ দিয়ে প্লাস ক্ষয়ীভবন, তখন লিখতে হবে পুঞ্জিত ক্ষয়। বা বললো নগ্নীভবন ইজ ইকুয়াল টু ড্যাশ পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, তখন তাকে বলবো নগ্নীভবন। এইবার আমরা আসবো আবহবিকারের শ্রেণী বিভাগে। আবহবিকার তাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এক, যান্ত্রিক আবহবিকার। দুই, রাসায়নিক আবহবিকার। তিন, জৈবিক আবহবিকার। তাহলে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। এবার আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমি জৈবিক আবহবিকারটা নিয়ে আলোচনা করছি, তারপরে যান্ত্রিক করব এবং তারপরে সময় পেলে আজকে রাসায়নিক করব। জৈবিক আবহবিকার যদি এক কথা আমরা সংজ্ঞা লিখি, কি লিখতে পারি? জৈব কথাটা আসছে জীব থেকে। জীব মানে কি? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ ও প্রাণীদের দ্বারা যে আবহবিকার ঘটে থাকে তাকে আমরা বলবো জৈবিক আবহবিকার। তাহলে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলার যে বিয়োজন অথবা বিচূর্ণীকরণ বা চূর্ণ বিচূর্ণ হওয়া, সেটাকেই বলবো আমরা জৈবিক আবহবিকার। তাহলে এক কথায় লিখলাম, উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলায় যে আবহবিকার ঘটে থাকে সেটি হলো জৈবিক আবহবিকার। এটা দুই প্রকার করতে পারি, একটি উদ্ভিদ দ্বারা, আর একটি বলতে পারি প্রাণীদের দ্বারা। উদ্ভিদ দ্বারা কিভাবে হচ্ছে একটু দেখো। উদ্ভিদ দ্বারা, আচ্ছা তোমরা একটা ছবি দেখো তো। ধরো একটা বাড়ির পাশে আমার একটা পাঁচিল আছে এরকম, সেই পাঁচিলে দেখা গেল একটা ছোট্ট গাছ জন্মেছে, তার শিকড় এর ভিতরে প্রবেশ করে গেছে। কিছুদিন পরে গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। বড় হবে তো? বড় হবে। যত দিন যাবে গাছটা আস্তে আস্তে বড় হবে। গাছটা যত বড় হলো তখন তার শিকড় তত গভীরে প্রবেশ করবে এবং আস্তে আস্তে শিলাটাকে কি করবে? ফাটিয়ে দেবে। আমরা জানি যে পাঁচিলের উপরে বট গাছ বা কাকুর গাছ ঠিক এইভাবেই গড়ে ওঠে। একটা ছোট্ট অংশ প্রথমে থাকে, তারপর আস্তে তার শিকড় ভেতরে প্রবেশ করে এবং আস্তে আস্তে গাছটা বড় হয় এবং শিকড় প্রবেশ করে শিলাটাকে ফাটিয়ে দেয়। তাহলে আমরা দেখলাম উদ্ভিদের শিকড়
শিলাকে পাঠিয়ে দিল। তাহলে এটা উদ্ভিদ দ্বারা যান্ত্রিক আবহবিকার ঘটলো। এবার উদ্ভিদের লতা পাতা ফুল প্রভৃতি যখন মাটিতে পড়ছে তখন সেগুলো পচে যাচ্ছে এবং বিভিন্ন জৈব অ্যাসিডে পরিণত হচ্ছে, যেমন সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই অ্যাসিড তখন শিলার উপর বিক্রিয়া করছে এবং শিলা ক্ষয় করছে, শিলাকে বিয়োজিত করছে। তাহলে দেখলাম উদ্ভিদ দ্বারাও দুই ভাগে হলো, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে হলো শিকড় দ্বারা, একটা লতা পাতা সব পচে গিয়ে রাসায়নিক প্রক্রিয়ায় আবহবিকার ঘটলো। তাহলে প্রাণীদের দ্বারা কিভাবে হবে? এখানেও দুই প্রকার হবে। একটি, কিছু প্রাণী আছে যেমন ইঁদুর, পেঁচা, শেয়াল, তারা কি করে, কেঁচো, এরা মাটিতে কিন্তু গর্ত করে। তোমাদের একটা জিনিস অবাক লাগছে যে স্যার পেঁচার নামটা কেন এলো? পেঁচাও মাটিতে গর্ত করে। তো শেয়াল, কেঁচো, পেঁচা এরা কি করছে? এরা মাটিতে গর্ত করছে, অর্থাৎ শিলায় সরাসরি আবহবিকার ঘটাচ্ছে। অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে প্রাণীদের দ্বারা আবহবিকার। এটা রাসায়নিক পদ্ধতি কি হবে? এই যে প্রাণীরা মলমূত্র ত্যাগ করছে বা তারা মারা যাচ্ছে, তাদের দেহ নির্যাস যে রস, সেই রস দ্বারা শিলার কিন্তু ক্ষতি করছে। সেটি হচ্ছে প্রাণীদের দ্বারা রাসায়নিক আবহবিকার। আশা করছি জৈবিক আবহবিকারটা বুঝতে পারছো। এটা বলার কারণ 3 নম্বরে জৈবিক আবহবিকার আসে, তখন আমরা সংজ্ঞা দেব, 2 ভাগ করব। এখানে দুটো লাইনে লিখবো, একটা উদ্ভিদের শিকড় দ্বারা আর একটা হচ্ছে উদ্ভিদের ফুল পাতা লতা সব প্রভৃতি পচনের ফলে যে আবহবিকার করছে। প্রাণীদের দ্বারা সরাসরি মাটিতে গর্ত করছে একটা। দ্বিতীয় বলছি যে প্রাণীটা মারা গেলে বা তাদের মলমূত্র থেকে যে নির্যাস রস বের হয় সেটার সাহায্যে আবহবিকার ঘটছে। এইবার আমরা চলে আসবো যান্ত্রিক আবহবিকার। এইখানেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে যে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার কি কি পদ্ধতিতে ঘটে। আর এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আমাদের আসে, যে উষ্ণতার তারতম্যের ফলে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। আমি এখন এটা আলোচনা করব। তাহলে যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার কাকে বলবো? খুব সহজ। আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ হয়, এখানে কিন্তু রাসায়নিক উপায়ে বিয়োজন কথাটা আসবে না, যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচূর্ণ হয়, তখনই তাকে আমরা বলবো যান্ত্রিক আবহবিকার। এবার এই যান্ত্রিক আবহবিকার কিভাবে হচ্ছে? উষ্ণতার ফলে হচ্ছে, উষ্ণতার তারতম্যের ফলে হয়, তুষারপাতের ফলে হয়, এর অন্য নাম আছে, চাপ হ্রাসের ফলে হয়, এইভাবে হয়ে থাকে। আমাদের যে প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা, উষ্ণতার তারতম্যের ফলে কি কি প্রক্রিয়ায় আবহবিকার ঘটে থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে উষ্ণতার তারতম্যের ফলে 3টি প্রক্রিয়ায় আবহবিকার ঘটে থাকে। প্রথমে আগে জেনে নাও 3টি প্রক্রিয়া কি কি। 1, স্বল্পমোচন। 2, প্রস্তরচাই খণ্ডীকরণ। 3, ক্ষুদ্র কণা বিস্ফোরণ।
তাহলে এই চারটা প্রক্রিয়া, এই তিনটা প্রক্রিয়ায় কিন্তু যান্ত্রিক উষ্ণতার তারতম্যের ফলে যান্ত্রিক প্রভাব ঘটে থাকে। এই তিনটা প্রক্রিয়া পরীক্ষায় বর্ণনা আসে কিংবা সিঙ্গেল আসে। তাহলে প্রথমে চলে আসি স্বল্পমোচন। স্বল্পমোচন নামে বলে দিচ্ছে স্বল্প। স্বল্প মানে কি তোমরা জানো? স্বল্প মানে হচ্ছে কোনো আঁশ, যেমন মাছের আঁশ কিংবা গাছের বাকল। পেয়ারা গাছে দেখো না বাকলটা খুলে আসে, তখন আমরা কি বলি? তখন বলি এটাকেই বলি আমরা স্বল্পমোচন। তাহলে স্বল্প মানে আমরা বলতে পারি আঁশ বা বাকল। তাহলে মোচন মানে কি? ত্যাগ করা বা খসে পড়া। তাহলে স্বল্পমোচন ব্যাপারটা বুঝলাম। এবার কিভাবে ঘটছে স্বল্পমোচনটা এটা একটু দেখে নাও। এদিকে আমরা মুছে দিলাম, আমি গোটাটাই মুছে দিচ্ছি। কিভাবে স্বল্পমোচন ঘটছে, অর্থাৎ সংজ্ঞা যখন হয়ে গেল, তারপরে পয়েন্ট করছি আমরা পদ্ধতি। সংজ্ঞা হলো পদ্ধতি বা সৃষ্টির কারণ দিতে পারি। সৃষ্টির কারণই লিখে দিই। সৃষ্টির কারণ কিভাবে ঘটছে? ধরো একটা শিলা, আমরা জানি শিলা তাপের কিন্তু কুপরিবাহী, অর্থাৎ শিলার যে এখানে তাপ দেই, এই তাপটা কিন্তু এখানে পৌঁছাবে না। যদি লোহা হতো সঙ্গে সঙ্গে পৌঁছে যেত। শিলা তাপের কুপরিবাহী। এবার যে সমস্ত শিলা মূলত একই রকম উপাদানে গঠিত, অর্থাৎ সমসত্ব শিলা, যেমন গ্রানাইট শিলা। সমসত্ব শিলায় সূর্যের প্রখর তাপে শিলার উপরের অংশটা যতটা উত্তপ্ত হতে পারে, ভেতরের অংশ কিন্তু ততটা উত্তপ্ত হতে পারে না। এর ফলে উপরের অংশটি উত্তপ্ত হয়ে প্রসারিত হচ্ছে, আর ভেতরের অংশটা ততটা উত্তপ্ত হতে পারছে না। তাহলে শিলার উপরের স্তর এবং ভিতরের স্তরের মধ্যে সংকোচন প্রসারণের একটা তারতম্য ঘটছে। এইভাবে দীর্ঘদিন শিলার উপরের স্তর এবং নিচের স্তরের মধ্যে উষ্ণতার তারতম্যের ফলে তথা সংকোচন প্রসারণের ফলে এক সময় শিলার উপরের স্তরটি খুলে, কেমন খুলছে? ঠিক পেঁয়াজের খোসার মতো খুলে যাচ্ছে। একটু দেখো, প্রথমে শিলাটা ফাটতে শুরু করলো, অর্থাৎ উপরের স্তর ভিতরের স্তরটা বোঝা যাচ্ছে। এখন এটা ভেতরের স্তর আর এগুলো সব উপরের স্তর। শিলা আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। এবার এক সময় কি হবে? এই পীড়ন যখন আরো বেড়ে যাবে, সংকোচন প্রসারণ অনেকটা বেড়ে যাবে, তখন শিলার উপরের স্তরটা ঠিক পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে যাবে। দেখো খুলে পড়ে গেছে, অর্থাৎ এই এখান থেকে খুলে পড়ে গেল। তাহলে এখান থেকে খুলে পড়ে গেল, ঠিক একটা স্তর অনুসারে খুলে যাচ্ছে। একে বলবো আমরা স্বল্পমোচন। যেহেতু এটা পেঁয়াজের স্তরের মতো খুলে যায়, তাই কেউ কেউ একে বলে অনিয়ন ওয়েদারিং। পেঁয়াজ আবহবিকার। আবার এইভাবে খুলতে খুলতে এক সময় কিন্তু শিলাটা গোলাকার ধারণ করবে। তাই কেউ কেউ বলছে যে এটি হলো গোলাকৃতির আবহবিকার। গোলাকৃতির আবহবিকার। তাহলে কতগুলো নাম দেখলাম? স্বল্পমোচন, কেউ বলছে অনিয়ন ওয়েদারিং, পেঁয়াজ আবহবিকার, কেউ বলছে গোলাকৃতির আবহবিকার। আমরা যদি মেঘালয়ের খাসিয়া পর্বতে যাই, সেখানে এরকম গোলাকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়,
অর্থাৎ স্বল্পমোচনের ফলে সৃষ্টি হওয়া গোলাকার ভূমিরূপ কিন্তু আমরা এই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে হয়ে গেল স্বল্পমোচন। আমি আরেকবার খুব সংক্ষেপে বলছি, স্বল্পমোচন কাকে বলছি? যে উষ্ণতার তারতম্যের ফলে শিলার উপরের স্তর ভেতরের স্তর থেকে যখন পেঁয়াজের খোসার মতো আলাদা হয়ে যাচ্ছে, তখনই তাকে আমরা বলছি স্বল্পমোচন। যেহেতু পেঁয়াজের খোসার মতো খুলে যাচ্ছে, তাই একে বলছে অনিয়ন ওয়েদারিং। আবার এইভাবে খুলতে খুলতে শিলার আকৃতিটা গোলাকার হয়ে থাকে, তাই একে কেউ কেউ গোলাকৃতির আবহবিকার বলছে। নেক্সট চলে আসছে এবার প্রস্তর চাই খণ্ডীকরণ। প্রস্তর চাই খণ্ডীকরণ। ধরে নাও আগেরটা আমি একে দেখাচ্ছি পাথর, দেখো কিছু পাথর দেখতে পাচ্ছ, এই পাথরটার উপরে এটা আছে, এখানে একটা পাথর। তো মরু অঞ্চলে যখন দিনের বেলা প্রচন্ড তাপ হয়, তখন শিলা কি হবে? উত্তপ্ত হবে এবং প্রসারিত হবে। আবার রাতের বেলা প্রচন্ড ঠান্ডায় শিলা সংকুচিত হবে, অর্থাৎ শীতল হয়ে সংকুচিত হবে। এইভাবে দীর্ঘদিন উষ্ণতার তারতম্য অর্থাৎ সংকোচন প্রসারণের ফলে শিলাস্তর কি হবে? সমান্তরাল ভাবে বা আড়াআড়ি ভাবে ফাটতে শুরু করবে। দেখো এখনই ফাটল সৃষ্টি করব, এই যে ফেটে যাচ্ছে, ফাটল ধরেছে কেবল, দেখতে পাচ্ছ ফেটে 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 যাচ্ছে। এইভাবে ফাটতে শুরু করেছে। তারপরে এক সময় কি হবে? যখন এই সংকোচন প্রসারণের ফলে এই ফাটলগুলিতে পীড়নটা আরো বেড়ে যাবে, তখন ফাটল বরাবর অর্থাৎ চৌকাকারে শিলাটা কিন্তু খসে পড়ে যাবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ একটা শিলা, এটা অলরেডি খসে পড়ে গেছে। ভালো করে লক্ষ্য করো, এই শিলাটা কিন্তু খসে পড়ে গেছে। এখান থেকে একটু 3D করে দেখাচ্ছি। এখন তো তাহলে এই অংশটা খসে পড়ে গেল। এটা কি হলো? এটাকে বলছি প্রস্তর চাই খণ্ডীকরণ। এবার আরেকটি রয়েছে ক্ষুদ্র কণা বিস্ফোরণ। মরু অঞ্চলে যেসব শিলা বিভিন্ন খনিজ মৌলে গঠিত, আমরা যদি একটা থালার মধ্যে সোনা, রূপা, সীসা প্রভৃতি যদি হচ্ছে রোদে গরম করতে দেই, সবগুলো একসঙ্গে গরম হবে না, কোনটার তাপ সহন ক্ষমতা বেশি, কোনটার কম। তাহলে যে সমস্ত শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত, ক্ষুদ্র কণা বিস্ফোরণ। যে সমস্ত শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত, এই শিলাটা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত। তাহলে সূর্যের প্রখর তাপে এই যে খনিজের কণাগুলো বিভিন্নভাবে উত্তপ্ত হবে এবং বিভিন্নভাবে শীতল হলে তা সংকুচিত হবে। এর ফলে এক সময় এই শিলার কণাগুলির জয়েন্ট বরাবর অর্থাৎ সংকোচন প্রসারণ প্রক্রিয়াটায় এই জয়েন্ট বরাবর ফেটে যাবে এবং শিলা এক সময় বন্দুক থেকে গুলি ছোড়ার মতো যে আওয়াজ, তেমন আওয়াজ করে শিলাটা কিন্তু ফেটে বালিতে পরিণত হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। কেন? কারণ প্রতিটি কণার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। তখন তাকে আমরা বলবো ক্ষুদ্র কণা বিস্ফোরণ। আমরা যদি মরু অঞ্চলে রাত্রি যাপন করি, হঠাৎ বন্দুক ফাটার মতো আওয়াজ শুনতে পাই, তখনই বুঝতে হবে যে ক্ষুদ্র কণা বিস্ফোরণের ফলে কোনো শিলা ফেটে বালিতে পরিণত হলো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকবে। আবার পরবর্তী ক্লাসে এর বাকি অংশ আলোচনা করব।